নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সকলকে একত্রিত হবার আহ্বান করেন অনন্ত মহারাজ। শুধুমাত্র প্রদত্ত নথিতে নামের বানানের বিভ্রাট হওয়ার কারণে ছাত্রী ভর্তি আটকে দিলেন শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী গার্লসের টিআইসি। ক্ষোভ অভিভাবকদের। পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পরীক্ষার্থী। 10 চাকার ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ওই পরীক্ষার্থীর। রোববার সকালে জলপাইগুড়িতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক পরীক্ষার্থী। মৃতার নাম মাধবী সরকার। তিনি জলপাইগুড়ির ঘুঘুডাঙ্গার সাহাপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে, এদিন সকালে স্বামীর সঙ্গে বাইকে চেপে পরীক্ষা দিতে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মাধবী সরকার। তাঁদের সঙ্গে ছিল 4 বছরের শিশুকন্যাও। পথের মধ্যেই আচমকা পেছন থেকে একটি 10 চাকার ট্রাক বাইকটিকে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় স্বামী ও শিশুকন্যা কোনো মতে প্রাণে বাঁচলেও ছিটকে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে যান মাধবী সরকার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর আশপাশের মানুষজন ছুটে এসে ট্রাকটিকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটা এখানে সকালবেলা আসার পরে এই যে অ্যাক্সিডেন্ট হলো দেখলাম। কোথায় যাচ্ছিল? ওই জলপাইগুড়ি যাচ্ছিল। মানে কি কারণে? পরীক্ষা দিতে। কি নাম? ওই হ্যাসমিনের নাম হচ্ছে উজ্জ্বল সরকার, আর যে মারা গেছে তার নাম হচ্ছে মাধবী সরকার। বয়স কত হবে তাও? বয়স উজ্জ্বলের কত হবে? উজ্জ্বলের বয়স না, যে মারা গেছে 25-26 হবে। পরীক্ষা দিতে যাচ্ছে? হ্যাঁ, পরীক্ষা দিতে। কিসে যাচ্ছিল? বাইকে করে? হ্যাঁ, বাইকে যাচ্ছে। কিসের সাথে ধাক্কা লাগছে? ট্রাকের সাথে। মানে ট্রাকটা কোথা থেকে যাচ্ছিল? ট্রাকটা জলপাইগুড়ি এদিক থেকে যাচ্ছিল হলদিবাড়ি দিকে। ওনারা হলদিবাড়ি থেকে এদিকে আসছে? হ্যাঁ, হলদিবাড়ি থেকে এদিকে। সেন্টার কোথায় বলতে পারবেন? কোথায় পরীক্ষা সেন্টার? ওইটা সঠিকটা বলতে পারলাম না কোথায় যাচ্ছে। পরীক্ষার পর এই ঘোষপুকুরে বললাম না, ঘোষপুকুর। সকাল 7:15-20 নাগাদ হঠাৎ করে বাইক নিয়ে আসতেছে স্বামী স্ত্রী এবং একটা ছোট বাচ্চা ছিল 3 বছরের। স্পট একটা পাঞ্জাবুরির সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় সর্দারপাড়া কনপাকুড়ির পাশে। কোথার থেকে কোথায় যাচ্ছিল? ওরা ঘুঘুডাঙ্গা সাহাপাড়ায় বাড়ি। ওরা পুলিশের পরীক্ষা দিতে যাচ্ছে। কখন ঘটনা? মোটামুটি 7:20 নাগাদ। নাম জানা গেছে? নাম জানা যায়নি, ওদের বাড়ির লোক আছে, একটু কথা বলিনি। কত বয়স হবে অনুমানিক? সেটা বলতে পারছি না আমি, এখন ভালো করে দেখিনি। আমরা বডি ঢাকা আছে। আমরা একটু আগে এসে দেখলাম যে এরকম সকাল কি মনে হয় কি কারণে? কুয়াশার কারণে না কি কারণে হলো? মোটামুটি ওরা ঘুঘুডাঙ্গা থেকে পরীক্ষার উদ্দেশ্যে বাইক নিয়ে যাচ্ছে, আর জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি রোডে পাঞ্জাবুড়িটা মাল নিয়ে যাচ্ছে। রাস্তাটা খুবই ছোট, তার জন্য অ্যাক্সিডেন্টটা, আর কুয়াশার জন্যই সম্ভবত প্রবলেমটা হয়েছে। এলাকাটার নাম কনপাকুড়ি সর্দাপাড়া। জনসাধারণকে স্বাস্থ্য সচেতন করতে আজ জলপাইগুড়ি শহরে একটি র্যালির আয়োজন করা হয়। এই র্যালিটি জলপাইগুড়ি শহরের বিভিন্ন যোগ প্রশিক্ষণ সেন্টারের প্রশিক্ষকেরা যেমন উপস্থিত হয়েছিলেন, তেমনই উপস্থিত হয়েছিলেন সাধারণ মানুষও। এই র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করা হয় শরীরই একমাত্র সম্পদ, যা সবসময় ঠিক রাখতে হয়। আর এই সম্পদকে কিভাবে সঠিক রাখা যায়, তার জন্য আজ রোটারি ক্লাব করলা ভ্যালির উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়েছিল। র্যালিটি মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়ে জলপাইগুড়ি শহরের কদমতলা, বেগুনটারি, সমাজপাড়া হয়ে ফের মাদ্রাসা ময়দানে শেষ হয়। এই র্যালিতে উপস্থিত হয়েছিলেন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারবাবুরাও। আজকের র্যালির উদ্দেশ্য ছিল আমাদের ডক্টর আনন্দমোহন চক্রবর্তী, যিনি জলপাইগুড়ির খ্যাতনামা এন্ডোক্রিনোলজিস্ট। তো ওনার একটা উদ্দেশ্য ছিল যে ডায়াবেটিক্স যদি কন্ট্রোল করতে হয় তাহলে দুটো ফ্যাক্টরের উপর কাজ করে, একটা কন্ট্রোলেবল, একটা আনকন্ট্রোলেবল। তো কন্ট্রোলেবলের ফ্যাক্টরের মধ্যে আমাদের লাইফস্টাইল, আমাদের এক্সারসাইজ, আমাদের ফুড হ্যাবিট যেগুলো আছে সেগুলোকে কন্ট্রোল করলে পরে ডায়াবেটিক্সকে লিমিটে রাখা যায় আর কি। তো সেই জন্য উনি বললো চলো আমরা তাহলে উনি আমাদের সঙ্গে অনেক প্রোগ্রামই করেন, তো উনি আমাদেরকে বললেন যে তাহলে চলো আমরা এটাকে নিয়ে একটা কিছু করি। তো এই জন্যই আমরা তখন এই ওয়াকাথলনটা করলাম, যাতে জলপাইগুড়ির লোক সচেতন হয়। বাট সামহাও যেটা দেখলাম যে জলপাইগুড়ি রিয়েলি সচেতন। জলপাইগুড়ির প্রত্যেকটা জিম বা যোগা সেন্টার
সুইমিং সেন্টার, তারপরে উল্লাস, আমাদের করলা ভ্যালি জলপাইগুড়ি, এরা প্রত্যেকে রোটারি ক্লাব, এরা প্রত্যেকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে এই সকাল 6টা থেকে 7টার মধ্যে যেভাবে জড়ো হয়েছে এখানে, তাতে সত্যি একটা মেসেজ সবার কাছে যায় যে জলপাইগুড়ি সচেতন। তো এটাই উদ্দেশ্য ছিল যে হাঁটাটা এতটাই প্রয়োজনীয়, অন্ততপক্ষে 30 মিনিটস, যেটা একটু টেকনিক্যালি বললে পরে যে 3.5 কিলোমিটার যদি আমরা 30 মিনিটের মধ্যে হাঁটতে পারি, এটাতে আমার শুধু ডায়াবেটিস কেন, আমার হার্টের প্রবলেম থাকলে পরেও বিভিন্ন যে রোগের যে নিরাময়ের যে একটা উপায় এই হাঁটা দিয়ে হতে পারে। তো এটাই আমাদের মেসেজ ছিল আজকে, যে হাঁটুন, 30 মিনিট হাঁটুন। শুধু কি ডায়াবেটিসের উপর না, এটা আজকে এটা মানে উনি যেহেতু এন্ডোক্রাইনোলজিস্ট, ব্যাপারটা ছিল ডায়াবেটিক্সের উপরে, কিন্তু ডায়াবেটিক্স শুধু না, হাঁটাটা সব রোগের নিরাময়ের জন্যই প্রয়োজন। আপনার নামটা দাদা? আমার নাম অরণ্য শাহ, আমি অ্যাসিস্ট্যান্ট গভর্নর, ডিস্ট্রিক্ট 3240, জোন 6, রোটারি ক্লাব, করলা ভ্যালি, জলপাইগুড়ি। জলপাইগুড়ি মধ্য সেবাগ্রাম নাগরিক মঞ্চের উদ্যোগে দুস্থদের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হলো আজ। এদিন সেবাগ্রাম নাগরিক মঞ্চের উদ্যোগে প্রায় 200 জন দুস্থ মানুষের হাতে শীতের কম্বল তুলে দেওয়া হয়। এই বিষয়ে নাগরিক মঞ্চ সভাপতি চন্দ্রদীপ ঘোষ বলেন, এবছর শীত অনেকটাই বেশি পড়বে, তাই সাধারণ দুস্থ অসহায় মানুষদের শীতের হাত থেকে কিছুটা রেহাই দিতে এই সামান্য প্রয়াস। এদিন তাদের হাতে একটি করে মিষ্টির প্যাকেট ও কম্বল তুলে দেওয়া হয়। আর এই নতুন কম্বল পেয়ে অনেকটাই তাদের কাজে লাগবে বলে তারা জানিয়েছেন। আজকে 21শে ডিসেম্বর আমরা মধ্য সেবাগ্রাম নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করলাম, সেটা হচ্ছে কম্বল বিতরণ। আজকে আমরা জিনিসটা খুবই মানে ক্ষুদ্র বলতে পারো, কারণ হচ্ছে এখানে আমরা শুনেছি যে সংবাদ মাধ্যমে থেকে শুনেছি যে এবার খুব ঠান্ডা পড়বে। সেই হিসেবে চিন্তা করে আমরা যখন মধ্য সেবাগ্রাম নাগরিক মঞ্চ আমরা এগিয়ে আসলাম, যে এটা মানবিক মুখ নিয়ে যে দুস্থদের মধ্যে যাতে ক্ষুদ্রভাবে একটা প্রয়াস বলতে পারেন, যে কম্বল বিতরণের মাধ্যমে তাদের যে এই মানে কষ্টটা লাঘব করার চেষ্টা করব। আর বাকি যেটা সেটা হচ্ছে মধ্য সেবাগ্রামের শুধু পক্ষ না, সেবাগ্রামের পক্ষ থেকে বিভিন্ন এই ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়ে থাকে। যেমন ওয়েলফেয়ার আমাদের আছে, যেটা সারা বছর এই ধরনের মানবিক উদ্যোগ নিয়ে থাকে, রক্তদানের মাধ্যমে বা হচ্ছে আপনার এই বস্ত্রদানের মাধ্যমে। তারপরে হচ্ছে আমাদের সামনেই হরিনাম সংকীর্তন আছে, যেখানে আমরা হচ্ছে বিভিন্ন থেকে মানে প্রতি বছরই আমরা প্রায় 15 থেকে 20,000 যে মানুষের মধ্যে সেই প্রসাদ বিতরণ করি, যেখানে দুস্থরাও অনেকে আসেন। 5 দিন ধরে এই প্রোগ্রাম চলে। সুতরাং আমরা চাই এটা একটা উদ্যোগের মাধ্যমে সমাজের কাছে একটা বার্তা, যেটাই সেটা হচ্ছে সবাই এইভাবে এগিয়ে আসুক, এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করুক, তাতে আমাদের সমাজ অনেক সুন্দর এবং ভালো হবে। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারিতে আবারও শীত কেটে চুরির ঘটনা ঘটল। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির বালুর ঢিপ সর্দারপাড়া এলাকায় আবারও শীত কেটে চুরির ঘটনা ঘটল। বুধবার গভীর রাতে চোরের দল 2টি সাইকেল, একটি দামি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ উঠেছে। বাড়ির সদস্য সন্তোষ সরকার জানান, রাতে ঘরে শীত কেটে চোরেরা ঢুকে পড়ে। বাড়িতে থাকা 2টি সাইকেল, মোবাইল ফোন এবং নগদ অর্থ হাতিয়ে পালিয়ে যায় তারা। তার দাবি, এলাকায় চোরের দৌরাত্ম্য বেড়েই চলেছে। মাঝে মধ্যেই একই পদ্ধতিতে বিভিন্ন বাড়িতে চুরি হচ্ছে, ফলে আমরা খুবই উদ্বিগ্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে পরপর চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। আমার নাম হচ্ছে সন্ধ্যা সরকার, গ্রাম সর্দারপাড়া। আমাদের বাড়িতে চুরি হয়েছে। কি কি চুরি হয়েছে? একটা মোবাইল, 2টা সাইকেল, 5,000 টাকা। পাশের বাড়িতেও হয়েছে, জুতা নিয়ে গেছে, তারপরে টাকা নিছে 300, বাইরে ছিটকানি মাইরে দিয়ে গেছে। এরকম ঘটনা কি আগে আরো এরকম হয়েছে? আগেও হয়েছে এরকম, জামা কাপড় নিছে, সাইকেল নিছে। আপনারা কি পুলিশে কোনো কিছু বলেছেন? পুলিশে তো কমপ্লেন করে নাই এখনো। আমার বাড়িতে চুরি হয়েছে, একটা মোবাইল চুরি হয়েছে, আর হলো 5,000 টাকা চুরি হয়েছে, আর সবুজ সাথী সাইকেল চুরি হয়েছে একটা, আর বাচ্চাকে একটা নতুন সাইকেল কিনে দিছি, ওই সাইকেলটা চুরি হয়েছে। আর পাশের বাড়িতেও একটা মনে করো 3,300 টাকা চুরি হয়েছে, আর উনার জুতা চুরি হয়েছে, আর উনাকে আবার দরজা। জলপাইগুড়িতে শুরু হতে চলেছে 2 দিন ধরে বাস্কেটবল প্রতিযোগিতা। শুরু হবে 26শে ডিসেম্বর।
জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সমরেন্দ্র প্রসাদ বিশ্বাস চ্যাম্পিয়ন ও অসিত কুমার বোস রানার্স আপ ট্রফি বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে 26শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত। বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে হওয়া এই খেলাটিতে 8টি টিম অংশগ্রহণ করবে। 26শে ডিসেম্বরের শুভ সূচনা করা হবে। উপস্থিত থাকবেন জেলা শাসক থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পুরো খেলাটি সেন্ট পলস বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক সাংবাদিক সম্মেলনে বাস্কেটবল অ্যাসোসিয়েশনের তরফে চন্দন ভৌমিক বলেন, বাস্কেটবল খুবই গুরুত্বপূর্ণ খেলা। এই খেলার সাথে সকলের পরিচিত হওয়ার জন্যই আগামী 26শে ডিসেম্বর এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। আজকে জলপাইগুড়ি জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং আমাদের সমরেন্দ্র প্রসাদ বিশ্বাস চ্যাম্পিয়নশিপ এবং অসিত কুমার বোস রানার্স আপ মেমোরিয়াল রানার্স আপ এই টুর্নামেন্ট আমরা ধারাবাহিকভাবে করে আসছি এবং যে দুজনের নাম বললাম তারা আমাদের এই বাস্কেটবলের যে সৃষ্টি সেই সৃষ্টির সময়ের থেকে তারা ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে জড়িত ছিলেন এবং তাদের মানসিক সাহায্যে এবং তাদের আর্থিক সাহায্যে আমরা আজকে এই বাস্কেটবল খেলাটা অন্তত জলপাইগুড়িতে বহু মানুষ এর সঙ্গে যুক্ত হতে পেরেছেন। তো তাদেরকে মনে রাখবার জন্য এবং নতুন প্রজন্মের কাছে তাদেরকে পরিচয় ঘটাবার জন্য, তাদের অবদানকে পরিচয় ঘটাবার জন্য আমরা প্রত্যেকবার এই টুর্নামেন্টটা করে থাকি জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং এবারও তাই সেটা হচ্ছে এবং সেটা আগামী 26শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং তার ক্লোজিং হচ্ছে 28শে ডিসেম্বর। 26শে ডিসেম্বর দুপুর 2টোতে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন সেন্ট পল স্কুলের যে মাঠ আছে সেই মাঠটা বাস্কেটবলের জন্য অত্যন্ত সুন্দর একটা মাঠ এবং তার অ্যাম্বিয়েন্সও ভালো। সেখানে আমরা প্রত্যেক বছরই করি। তাদের সাহায্যে প্রত্যেকবার সেন্ট পল স্কুল অথরিটি আমাদেরকে সহায়তা করেন এবং তাদের বিভিন্ন রকম সহায়তার জন্যই আমরা এই টুর্নামেন্টগুলো করতে পারি। তো প্রথম দিন আমাদের এই ওপেনিং সেটা হচ্ছে আগামী 26 তারিখ দুপুর 2টোর সময় এবং এই টুর্নামেন্টে এখনও অবধি 8টি টিম, উত্তরবঙ্গের 8টি টিম তারা অংশগ্রহণ করবার কথা জানিয়েছেন এবং আমাদের যে ফিক্সচার সেই ফিক্সচারও আগামী 23 তারিখে আমরা তৈরি করে নেব এবং সেই টিমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ের টিম আছে এবং সমতলের টিম আছে। জলপাইগুড়ি সরকারপাড়া পশ্চিমের ডাঙায় 4র্থ বর্ষ অনুষ্ঠিত হতে চলেছে নামযজ্ঞ অনুষ্ঠান অষ্টপ্রহরের। রবিবার বিকেলে কলস যাত্রার মধ্য দিয়ে এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা হয়। স্থানীয় অসংখ্য মহিলা এই শোভাযাত্রায় যোগ দিয়ে অনুষ্ঠানকে আরও রঙিন করে তোলেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার অধিবাস, সোমবার নাম সংকীর্তন, মঙ্গলবার পদাবলী, বুধবার ভোগ আরতির মধ্য দিয়ে পরিসমাপ্তি। এবারের অনুষ্ঠানে আসাম, কোচবিহার, নদিয়া সহ বিভিন্ন জেলার একাধিক নাম কীর্তনের দল অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের উদ্দীপনাও চোখে পড়ার মতো। আয়োজকেরা জানান, 4র্থ বর্ষে কোনো খামতি রাখতে চান না তারা। সকলের উপস্থিতিকেই স্বাগত জানিয়েছেন সভাপতি হরেন সরকার, গজেন রায় প্রমুখরা। সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন অসীম শীল, প্রভাস রায় ও নরেশ রায়। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন হীরক চ্যাটার্জি, বিজয় রায় ও ধীরন রায়। উল্লেখযোগ্যভাবে প্রচুর মহিলা সদস্য এবারে সক্রিয় অনুষ্ঠানে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক সম্প্রীতির বার্তা নিয়ে জমজমাট এই অষ্টপ্রহর নাম যজ্ঞে অংশ নিতে ইতিমধ্যেই প্রত্যাশার রেশ দেখা যাচ্ছে ওই এলাকা জুড়ে। আজকে আমাদের এই হরিনাম শুরু হচ্ছে আর কি, তার প্রথম অধিবাস হচ্ছে আমাদের সরকারপাড়া পশ্চিমের ডাঙ্গা। এটা আমরা আপামর যারা আছি এখানে সবাই প্রত্যেকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্যই এই আয়োজন এবং প্রত্যেকেই আমরা এখানে প্রায় 500-র উপরে আমরা রয়েছি। তার মধ্যে 120 জন। একটা যে কোনো অনুষ্ঠান করতে গেলে তো একটা কমিটি দরকার। প্রায় 125 জনের মতো আমাদের সদস্য রয়েছেন। এই সদস্যরা মিলেই আমরা এই অনুষ্ঠানটা করছি। আর আজকে আমাদের অধিবাস, আজকের থেকে শুরু। কালকে আমাদের হরিনাম চলবে সারাদিন, তারপরের দিন পদাবলী কীর্তন, তারপরের দিন মহন্ত বিদায় দিয়ে আমরা শেষ করি। হ্যাঁ, নামযজ্ঞ। হ্যাঁ, বলুন। কত পর্ব? অষ্টপ্রহর বলেন আমাদের এই অষ্টপ্রহর। কি কমিটি বা কাদের? এটা সরকারপাড়া পশ্চিমের ডাঙ্গা। আমরা একদম সাধারণ মানুষ সবাই মিলে এর আয়োজন করছি। আজকে দেখা যাচ্ছে জল ভরতে মহিলারা। হ্যাঁ, আজকে মহিলারা প্রথম আমরা জল ভরে নিয়ে আসবে। তারপর আমাদের সন্ধ্যাবেলায় সায়নকালে যে অধিবাস আমন্ত্রণ, সেই অধিবাস আমন্ত্রণ হবে। আজকের থেকেই শুরু হয়। আপনার নাম আর পরিচয়? আমার নাম হীরক চ্যাটার্জি। আমার সাথে আছে অরুণ দাস,
গজেন রায়, আমাদের মহাদেব বোস। আমি কোষাধ্যক্ষের দায়িত্বে আছি। বাংলাদেশে একের পর এক ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। বিশেষ করে ময়মনসিংহে এক তরুণকে নৃশংসভাবে পিটিয়ে ও পুড়িয়ে খুন করার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। রবিবার মাল ব্লকের ওদলাবাড়িতে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে অনন্ত মহারাজ বলেন, এই ঘটনা যদি ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো তরুণের সঙ্গে ঘটত তবে গোটা বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যেত। তাঁর অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিকভাবে অত্যাচার চলছে। এই পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র পথ ঐক্যবদ্ধ হওয়া। তিনি বলেন, আমাদের ওপর অত্যাচার হচ্ছে, সমাধান কি? আমাদের সকলকে একত্রিত হতে হবে। এদিন ওদলাবাড়িতে চেল নদীর পাড়ে খয়ের বাগানে রাজবংশী সমাজের চিরাচরিত সামাজিক রীতি মেনে পুষনা ভাত বা বনভোজন অনুষ্ঠান ও শিবচণ্ডী পুজোর আয়োজন করা হয়। সেই উপলক্ষেই সেখানে উপস্থিত হন জিসিপিএ সভাপতি। মাল ও ক্রান্তি ব্লক থেকে প্রায় 5 শতাধিক জিসিপিএ সমর্থক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মধ্যাহ্নভোজের আগে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে প্রায় 1 ঘন্টা বক্তব্য রাখেন অনন্ত মহারাজ। যদিও তিনি প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি, তবু বক্তব্যে একাধিকবার ইঙ্গিতপূর্ণভাবে মন্তব্য করেন। তিনি বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে হবে। কে দুষ্ট আর কে শিষ্ট তা আপনারাই বিচার করুন। তিনি নিজে কারো নাম উল্লেখ করে কিছু বলেননি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অনন্ত মহারাজ এসআইআরের প্রশংসা করে এক ছাঁকনির সঙ্গে তুলনা করেন। তাঁর মতে এর ফলে ভুয়ো নাম বাদ যাবে এবং প্রকৃত মানুষেরা তালিকায় থেকে যাবেন। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজবংশী সমাজ কোন দলকে সমর্থন করবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাঁর সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ রয়েছে এবং যিনি সকলকে নিয়ে সমন্বয় করে চলতে জানেন, মানুষ তাকেই সমর্থন করবে। একই সঙ্গে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত এইমস স্থাপন না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসিপিএ মাল ব্লক কমিটির সভাপতি পার্থ রায় সহ অন্যান্যরা। আজকে পৌষ মাসে আমরা বনে ভাত খাই। বনে আমাদের এটা পরম্পরা নীতি পূর্বপুরুষ থেকে বলে আছে, আর আমাদেরকে বলেছিল যে এই পৌষ আর মাঘ মাসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মাস। সেই জন্য আমাদের পূর্বপুরুষ এই একটা ছড়ার মাধ্যমত মানুষকে বুঝিয়েছিল, পরম্পরাগত যেগুলো শ্লোক আছে আর কি, যে নালাগিরি চন্দ্রাবালি খড়িকাটি খায় ভাত, দিঘি দিলাম পুষ্করণী দিলাম চৌদি রাখলাম ঘাট, ঘাটে ঘাটে লাগিয়া দিলাম খিলকদমের গাছ, খিলকদমের গোড়ে গোড়ে তুলসী সারি সারি, তার তলত বসত করে মুকুন্দ মুরারি, মুকুন্দ মুরারি তোর মাথায় চোচর, ভিক্ষা মাঙ্গি খায় বেটা রাজার কুমোর, ভিক্ষা মাঙ্গি খায় বেটা এই মাঘ পুষ, চাম চিলকা বেটা রে তোর দাঁতে কাতে কুশ, কুশ খানি কাটের বেটা দিন খানি চায়, কুনি বগিলা বেটা রে মোর শুয়া নিদ্রা যায়, শুয়া নিদ্রা যায় রে সখী নিন্দা করো সখী, তার পথে পড়িয়া থাকে দিল চোরা পাখি। এটা আমার পরম্পরার রীতি। এখানে আমার যতগুলা মানে পূর্বপুরুষের যেটা ভূত ভবিষ্যৎ সবকিছু বর্ণনা করা, হ্যাঁ, সেই জন্য আমরা এই পূর্বপুরুষের রীতি রেওয়াজের মধ্যে পুষ মাস আর মাঘ মাস যদি আমরা প্রত্যেক এই 2 মাসের ভিতরে যে কোনো একদিন আমরা বনে নদীর পাড়ে খাবো। আরে ভাই, এটা তো বলা আছে হিন্দুর ছেলে বলে কথা না, যারা কাফের তাদেরকে মারতে হয়, ওদের শাস্ত্রে লেখা আছে। মুসলমান বাইরে সব কাফের, তাদের করে মারবে, মারলে ওদের পূর্ণ হবে। তো ওটা ওরা করতেছে। আমরা ভাবতেছি অন্যায় মানবতাহীনের কথা, ওরা জন্নত পাচ্ছে এখানে। তো এখানে করা কি আছে? হ্যাঁ, ওদের একটা বই আছে, ওই বইটা হচ্ছে মেন। হ্যাঁ, গতিকে যতক্ষণ পর্যন্ত এই বন্ধ করা না যায় ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে এরকম হবে, মানুষ সভ্যতা সামান্য সম্প্রতি সব ভুলে যাবে। এরকম বাংলাদেশে অশান্ত কারো হাত আছে না, এটা তো নেচার। এইটা
গ্রন্থে লেখা আছে, যেহেতু গ্রন্থে লেখা আছে তো উন্মাদ আছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরে থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেশার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। রেলের ধাক্কায় বাড়ছে বন্যপ্রাণী মৃত্যুর ঘটনা। এবারে পথে নামলেন পরিবেশ প্রেমীরা। রবিবার সকালে ডুয়ার্সের চালসা রেল স্টেশনে রেল ও বন দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। প্রতিবাদ মিছিলটি চালসা স্টেশন পরিক্রমা করে। নেতৃত্বে ছিলেন চালসার প্রবীণ পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার, সুমন চৌধুরী। এছাড়াও বিক্ষোভে উপস্থিত ছিলেন ক্যারাটের শিক্ষার্থীরা। সম্প্রতি অসমে রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় একসাথে 7টি হাতির মৃত্যু হয়। কিছুদিন আগে ধূপগুড়িতেও 3টি হাতির মৃত্যু হয় রেলের ধাক্কায়। পরিবেশ প্রেমীদের অভিযোগ, রেল ও বন দপ্তরের সমন্বয় ও সঠিক পরিকল্পনার অভাবেই নিরীহ বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে। কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে এই হাতি মৃত্যু আটকানোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। রিসেন্ট আমরা গতকাল দেখলাম আসামের রাজধানী এক্সপ্রেসে 8টি হাতি আমাদের কাটা পড়েছে। আমরা এর প্রতিবাদে আজকে চালসা স্টেশনে আমাদের আশিহারা ক্যারাটে এবং চালসা নেচারের পক্ষ থেকে আমরা একটা বিক্ষোভ সমাবেশ করলাম এবং রেল এবং বন দপ্তরকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি যে যৌথভাবে প্রচেষ্টা করে যাতে এই যে হাতি মৃত্যু হচ্ছে এই হাতি মৃত্যুর জন্য ঠেকায়, না হলে যে আমাদের জীব বৈচিত্র্য সেই জীব বৈচিত্র্য কিন্তু নষ্ট হবে। এবং এই যে রেল দপ্তর আমাদের কেন্দ্র যে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, তার কাছে অনুরোধ করব যে রেলে সেন্সাস বোর্ড লাগানোর জন্য। নর্থ ইস্টের প্রত্যেকটা এরিয়াতে জঙ্গল আছে, সেখানে বন্যপ্রাণ ঘোরাফেরা করবে এবং সেইভাবে বন্যপ্রাণ ট্র্যাকের উপর চলে আসবে, কাটাও পড়বে। সেই ক্ষেত্রে রেল দপ্তর একটা বিশেষ ভূমিকা নিয়ে এই সেন্সাস বোর্ডটা কিন্তু লাগালে অন্ততপক্ষে হাতি এবং বন্যপ্রাণ ইঞ্জিনের সামনে যে কোনো জিনিস যদি চলে আসে তাহলে বন্ধ হতে আমরা আশা করছি। এটা আমাদের কাছে রাজ্য এবং কেন্দ্রের কাছেও আর্জি রাখছি, বন দপ্তরের কাছে আর্জি রাখছি যে অবিলম্বে এই হাতি মৃত্যু বন্ধ হোক। ধন্যবাদ, নমস্কার। আমার নাম সুমন চৌধুরী। জলপাইগুড়ি সিমেন্ট ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় জলপাইগুড়ি ইন্দিরা গান্ধী কলোনি এলাকায়। এবারে 16তম বর্ষে এই রক্তদান শিবিরটি পদার্পণ করল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। রক্তদান শিবির উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণেরও আয়োজন করেন উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে এই শিবিরে রক্তদান করে উদ্যোক্তাদের উৎসাহিত করেন। নামেই আটকালো ভর্তি। বানান বিভ্রাটে আটকে গেল 40 জন ছাত্রীদের ভর্তির ব্যবস্থা শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী গার্লস স্কুলে। ক্ষোভ অভিভাবকদের। শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী গার্লস হাই স্কুলে নাম বা অভিভাবকদের নামের সামান্য বানান ভুলকে কেন্দ্র করে বড় সমস্যায় পড়েছে প্রায় 40 জন ছাত্রী। অভিযোগ, শুধু বানান বিভ্রাটের কারণ দেখিয়ে ক্লাস 4 থেকে 5-এ ওই ছাত্রীদের ভর্তি নিতে অস্বীকার করছেন স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরে এই ছাত্রীরা ওই স্কুলেই পড়াশুনো করেছে, অথচ হঠাৎ করেই নথিতে 1-2টি অক্ষরের ভুল দেখিয়ে তাদের ভর্তি আটকে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বারবার আবেদন জানানো হলেও কোনো সমাধান মেলেনি। উল্টে আগে ভর্তি না নিয়ে বাইরের পড়ুয়াদের ভর্তি নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবকেরা। এরপরেই ক্ষুব্ধ ছাত্রীদের মায়েরা স্কুলের সামনে প্রতিবাদে নামেন। অভিযোগ ওঠে, স্কুলের টিআইসি বনানী রায় নথি সংশোধন না হলে ভর্তি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এমনকি কথা বলতে গেলে অভিভাবকদের সাথে দুর্ব্যবহারও করা হয়েছে বলে তাদের অভিযোগ। অন্য কোনো উপায় না পেয়ে অভিভাবকেরা ডিআই অফিসে লিখিত অভিযোগ জমা দেন। ডিআই বালিকা গোলে জানান, নথি সংশোধন জরুরি হলেও পড়ুয়াদের ভর্তি আটকানো উচিত নয়, ভর্তি নিয়ে পরে সংশোধনের সুযোগ দেওয়া যেতে পারে। এই ঘটনায় স্কুলের টিআইসি বনানী রায়ের বক্তব্য, আমি চাই বাচ্চারা আগেই নথি ঠিক করে ভর্তি হোক, পরে আমি রেজিস্টার কাটতে পারবো না।
আর দুর্ব্যবহারের যে অভিযোগ করা হয়েছে তা একেবারেই মিথ্যে। আমি অভিভাবকদের ধাক্কা দিয়ে থাকলে তারা প্রমাণ দিক, তবে অভিভাবকেরা এই সমস্যার দ্রুত সমাধান চাইছেন। কেমন ব্যবহার ছিল এটা বলো। বেরিয়ে গেল, ওটা একটু বলুন। বেরিয়ে গেল, হ্যাঁ আপনারা এসেছেন, এই দেখেন হেডমিস বেরিয়ে চলে গেল। উনার তো উচিত ছিল এখানে দাঁড়িয়ে আমাদের সাথে কোঅপারেট করা, যে না গার্জিয়ানরা এসেছে, আমি কি বলতে চাচ্ছি আপনাদের কাছে। উনি সেটা বললো না, উনি বেরিয়ে চলে গেল। তাহলে এখন এতে কি বলা বোঝা যাচ্ছে যে উনি হয়তো ইচ্ছাকৃত করেই আমাদের সাথে এরকম ব্যবহারটা করতে চাচ্ছে। কালকে অনেকগুলো গার্জেন এসেছিল, তার মধ্যে কিছু কিছু গার্জেনকে একদম ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে। বলছে যে আপনারা যান, এখান থেকে বেরিয়ে যান, অন্য স্কুলে গিয়ে ভর্তি করান। কেন ভর্তি করাবো আমরা অন্য স্কুলে? হ্যাঁ ধাক্কা মেরে বের করে হ্যাঁ কালকে বলেছে আমরা তো বাজে বিহেভিয়ার করছি ওনার সাথে। আমরা আজকে আমরা বাচ্চা দিতে চাচ্ছি যে একই স্কুলে পড়ছে, যাতে বাচ্চাটা আমার চেনে, এই রাস্তাটা চেনে, স্কুলের গার্ডদেরকে চেনে, বা কিছু অসুবিধা হলে আশেপাশের লোকজনও জানে যে এই বাচ্চাটা ডেইলি স্কুলে আসে। এই ক্ষেত্রে দেওয়া। অন্য স্কুলে যদি দিই, তখন যদি আমার বাচ্চাকে, আমি তো ফর্ম তো তুলিনি, প্লাস আমি যদি পরে অন্য স্কুলে অ্যাডমিশন ডোনেশন দিয়েও ভর্তি করি, ওইখানে যে আমার বাচ্চা রিস্ক হবে না তার কি গ্যারেন্টি আছে? কিন্তু আমি এই স্কুলটাকে তো দীর্ঘ 4টা বছর ধরে চিনি। আর মনে হচ্ছে কি কোথাও এখানে অন্য বাচ্চাদেরকে হ্যাঁ অবশ্যই না, ডোনেশন নেওয়া হচ্ছে সেটা আমরা সঠিক বলতে পারছি না, কিন্তু বাইরের স্কুলে বাচ্চারা অ্যাডমিশন আগে একটা অন্য স্কুলে বাচ্চা এসেছিল, তার আধার কার্ড ভেতর থেকে নিয়ে গিয়ে দেখানোর পরে বলছে আপনার বাচ্চা অ্যাডমিশন হয়ে গেছে। উনি তো এখানে দাঁড়িয়ে ছিল, তারপর চলে গেছে। বাইরের বাচ্চা নিচ্ছে কিন্তু স্কুলের বাচ্চা, আমাদের বাইরের স্কুলের বাচ্চা না নিয়ে বাইরের বাচ্চাগুলোকে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের বাচ্চাকে যাতে ভর্তি নেয়, প্লাস আমাদেরকে যাতে উনি একটা লিখিত দেয় যে আমরা 1 মাস থেকে 1.5 মাস পরেও যদি আসি তাহলে আমরা বই পাবো, আমাদের বাচ্চা এই স্কুলে পড়াশোনা করতে পারবে। এভাবে দিয়ে পরপর 3-4 জন আমরা টিম করে বসি, আর ওরা সামনে থেকে আসে দরজা দিয়ে। তো ওইভাবেই তো কথা হয়। আমরা চেয়ার ছেড়ে বা বেঞ্চ ছেড়ে উঠে কিন্তু কেউ কারো গায়ে হাত দিই না, এবং এটা কখনোই করব না। এবং ওরা এটা হয়তো একটু ক্ষোভে বা মনে করুন যে ওরা আমাকে ভুল বুঝে হয়তো এই কথাগুলো বলেছে। এটা আপনার প্রাইমারি সেকশন থেকে এটা আপনাকে কারেকশন করা উচিত ছিল, কিন্তু এটা তো তাহলে স্কুল থেকে গাফিলতি হয়েছে যখন অ্যাডমিশন। এটা আমি ম্যাডামের সাথে কথা বলেছি। তো যিনি এখন ওদের সঞ্চিতা ম্যাডাম, যিনি ওদের এখন হেডমিস্ট্রেস আছেন, তো উনি বললেন যে আমি তো মাত্র 2 বছর এখানে এসেছি, তার আগে যিনি ছিলেন তিনি তো ভর্তি করেছেন, এবং এই কয়েকজন গার্জিয়ানকে নাকি বারবারই বলা হয়েছে তোমাদের কিন্তু ভুল আছে, কারেকশন করো, ওরা কিন্তু করেনি। ওই জন্য আমি চাচ্ছিলাম যে একটু চাপ থাকলে ওরা কি করবে, যে কারেকশানটা করেই আসবে। আর আমি একবার ভর্তি নিয়ে নিলে এখানে রেকর্ড হয়ে যাবে, পরে কারেকশান করলে কিন্তু আমার রেকর্ড কাটা খুব মুশকিল। তো আমি ফর্ম দিয়ে দেবো তাহলে। ম্যাডাম, ডিআই ম্যাডামের সাথেও আমার কথা হয়েছে, ফর্মটা আমি মঙ্গলবারের দিকে ওদের সাথে কথা বলবো। যদি ওরাও ওপেন করবে সোমবারে, আমার কাছে মেসেজ আছে, দেখে নিতে পারেন। কালকে রাতেই মেসেজ দিয়েছে যে কালকে থেকে ওর পোস্টার পড়ে যাবে, এবং ও হচ্ছে সোমবার, কালকে মানে সোমবার থেকে ও ফর্ম দেওয়া শুরু করবে। যদি ও ছাড়ে ওর বাচ্চাদের, তাহলে আমি অবশ্যই নেব, কিন্তু কারেকশান কিছুটা ওদের করতেই হবে, না হলে কিন্তু বাচ্চাদের বারবার ভুল ডকুমেন্ট বেরোবে। হ্যাঁ 1 মাস সময় কেন, এখন তো ডিসেম্বরেও শেষ হয়নি, আমি তো জানুয়ারির শেষ পর্যন্ত বলেছি যে তোমরা করে আসো। এবার এখন না করলে তো ওরা কোনো সময়ই করবে না। গভীর রাতে বড়সড় অপরাধের ছক ভেস্তে দিল পুলিশ। পিসি মিত্তাল বাস টার্মিনাসের সামনে থেকে অস্ত্রশস্ত্র সহ 6 দুষ্কৃতী গ্রেপ্তার। শিলিগুড়ি শহরে অপরাধের ছক ভেস্তে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং। গোপন সূত্রে খবর পেয়ে পিসি মিত্তাল বাস টার্মিনাসের সামনে অভিযান চালিয়ে 6 দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতিমূলক কাজের উদ্দেশ্যে 10 থেকে 12 জন দুষ্কৃতী ওই এলাকায় জড়ো হয়েছিল। খবর পেয়েই ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ তৎক্ষণাৎ সেখানে হানা দেয়। আচমকা পুলিশকে দেখে দুষ্কৃতীরা এদিক ওদিক ছুটতে শুরু করে। এই অভিযানে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও 6 জনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন নেপাল রাজবংশী, তাপস দাস, পরিমল রায়, এমডি ইসমাইল, বাপ্পি মাহাতো ও সুব্রত সরকার। অভিযুক্তদের কাছ থেকে একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, শিলিগুড়ি শহরে অপরাধমূলক কার্যকলাপ চালানোর উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল। গ্রেপ্তার হওয়া 6 জনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘন কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি, কনকনে শীত অনুভব হচ্ছে, আর রাস্তায় গাড়ি চলছে বাতি জ্বালিয়ে সকাল থেকেই। উত্তরে শীতের দাপট, কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি। ভোর থেকেই জলপাইগুড়ি, ময়নাগুড়ি, বানারহাট, ধূপগুড়ি সহ বিভিন্ন এলাকায় কুয়াশার চাদরে মোড়া। শীতের দাপট বাড়ছে। আজ তাপমাত্রা 12 ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে। সামনেই বড়দিনের অর্থাৎ 25শে ডিসেম্বরের উৎসব উপলক্ষে বিভিন্ন চার্চগুলো সেজে উঠেছে। শরীর গরম করে নিতে আগুন পোহাচ্ছেন মানুষজনেরা। শীতের পোশাক ধারণ করেই রাস্তায় বেরোচ্ছেন সকলেই।
শীতের আনন্দ লুটে পুটে নিতে জেলার পর্যটন স্থলগুলোতে পর্যটকদের ভিড় বাড়ছে। কুয়াশার দাপট অব্যাহত, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার দাপট বাড়ছে। অন্যান্য দিনের মতো আজও সকালে দেখা নেই সূর্যের। ঠান্ডায় জুবুথুবু জলপাইগুড়ি জেলাবাসী। খুব সুন্দর জায়গা, সামনে বড়দিন, সবাই এসে আনন্দ উপভোগ করতে পারবে। অনেক কিছু রাইডিং আছে, আমরা সপরিবারে এসছি। এখনো পুরোপুরি হয়নি, কিন্তু আর বেশি দিন নেই কমপ্লিট হতে, কিন্তু তাও অনেক কিছু চালু হয়ে গেছে, অনেক কিছু রাইড করা যাচ্ছে। খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, জায়গাটা বেশ সুন্দর, খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রচুর ভিড়, এখনো পুরোপুরি চালু হয়নি, তাতেই অনেক ভিড়, আর চালু হয়ে গেলে তো আরো ভিড় হবে। সামনে বড়দিন, সবাই এসে ঘুরতে পারবে, খুব আনন্দ করতে পারবে। এখানে সাইকেলিং আছে, সুইমিং পুল আছে, অনেক কিছু আছে। দারুণ লাগছে। জলপাইগুড়ি আমাদের কোথাও যেতে হলে আমাদের একটু শিলিগুড়িতে যেতে হয় বা ডুয়ার্সের দিকে যেতে হয়, কিন্তু জলপাইগুড়ির এত কাছে, এত সুন্দর জায়গা, আমরা ভীষণ ভাবে উপভোগ করছি। কাছেই, হাতের কাছেই যেন একটা দারুণ সুন্দর পার্ক পেয়ে গেছি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রয়াত সমাজসেবী ভবেশচন্দ্র রায়ের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করল জলপাইগুড়ি কানাপাড়া শ্রীমৎ ভগবত উদযাপন কমিটি। বার্ধক্যজনিত কারণে বোয়ালমারী নন্দনপুর অঞ্চলস্থ সন্ন্যাসীপাড়ার বাসিন্দা ভবেশচন্দ্র রায় গত 14 ডিসেম্বর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর। উল্লেখযোগ্যভাবে ভবেশচন্দ্র রায় শুধু সমাজসেবী নন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান পশু চিকিৎসকও। অসুস্থতার কারণে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি প্রয়াত হন। এদিন শ্রদ্ধাঞ্জলি সভায় তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন ও নীরবতা পালনের মধ্য দিয়ে প্রয়াত ভবেশ রায়ের আত্মার শান্তি কামনা করেন কানাপাড়া শ্রীমৎ ভগবত উদযাপন কমিটির সদস্যরা। স্বর্গীয় ভবেশচন্দ্র রায় কানাপাড়া শ্রীমৎ ভাগবত উদযাপন কমিটির শীর্ষ স্থানাধিকারী একজন সদস্য হিসেবে ছিল। কি হয়েছিল ওনার? উনি শারীরিক অসুস্থতার কারণে ওনার দেহাবসান হয়। কত বছর বয়সে উনি দেহত্যাগ করলেন? 82 বছর বয়সে। পেশাগতভাবে উনি কি করতেন? উনি পেশাগতভাবে মনসা গানের মূল হিসাবে চিহ্নিত ছিলেন, সঙ্গে সমাজসেবী। সেই ওনার আত্মার শান্তি কামনায় আপনার কি কি কর্মসূচির মূলত আয়োজন করেছেন আজকে? আমাদের আজকের কর্মসূচি তার বিধি আত্মার শান্তি কামনার্থে, তার মার্গদর্শন, ওনার চিন্তা ভাবনা যেন সমাজের মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারি, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার আত্মা যেন শান্তি কামনা হয়, সেই বিষয়গুলো। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সকলকে একত্রিত হবার আহ্বান করেন অনন্ত মহারাজ। শুধুমাত্র প্রদত্ত নথিতে নামের বানানের বিভ্রাট হওয়ার কারণে ছাত্রী ভর্তি আটকে দিলেন শিলিগুড়ি জ্যোৎস্নাময়ী গার্লসের টিআইসি। ক্ষোভ অভিভাবকদের। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই।